টাইগার বাবা, তুমি একলা একলা কোথায় ঘুরছো? আমি শুধু শিকার করতে বেরিয়েছিলাম। আরে বাবু আমার শিকার করতে বেরিয়েছে, কিন্তু এখানে তো তুমি কোনো শিকার পাবে না। দুপুরবেলা ছিল, আর পিঙ্কু আর চিট্টি দুজনে কালী পাহাড়িতে ঘুরতে গিয়েছিল। দুজনে ঘুরে বেড়াতে আনন্দ করতে এত হারিয়ে যায় যে ফেরত যাওয়ার রাস্তায় ভুলে যায়। পিঙ্কু, সন্ধে হতে চলেছে আর আমি তো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না। এখানকার জঙ্গল পাহাড় সব একই মনে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে যাব কি করে? তখনই হঠাৎ মন্টু বাঁদর গাছ থেকে পড়ে যায় আর চোখ খুলে যায়। বাপরে, বুঝতেই পারলাম না স্বপ্নই আমি চিট্টি আর পিঙ্কুকে কেন দেখলাম। ছাড়ো, স্বপ্নই ছিল। তখনই ও দেখতে পায় যে টিনু পাখি ওখান থেকে চিন্তিত অবস্থায় যাচ্ছে। আরে কি হলো টিনু? আরে মন্টু দাদা, দুপুর বেলায় পিঙ্কি চিট্টু ঘুরতে বেরিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। তুমি কি ওদের কোথাও দেখলে? এটা শুনে মন্টু বাঁদর চিন্তায় পড়ে যায় আর ভেবে বলে, শুনতে আজব লাগবে, কিন্তু আমি একটা স্বপ্ন দেখলাম, যেখানে আমি দেখলাম যে পিঙ্কু আর চিটি কালো পাহাড়ে আছে আর ফেরার রাস্তা গুলিয়ে ফেলেছে। কে? তুমি এগুলো স্বপ্নে দেখলে? হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না স্বপ্নটা কেন দেখলাম। যদি তোমার স্বপ্ন সত্যি হয়, আমি যাচ্ছি ওদের খুঁজতে। টিনু জলদি কালো পাহাড়ে পৌঁছায় আর সেখানে দুজনকে খুঁজে পায়। আরে মা, তুমি কি করে জানলে আমরা এখানে আছি? তোরা দুজন আগে আমার সাথে ঘরে চল, আর এখানে ভুলেও কখনো আসবি না। তারপর তিনজনে মন্টু বাঁদরের কাছে পৌঁছায়। ধন্যবাদ মন্টু দাদা, তোমার স্বপ্নের জন্যই আজকে আমার বাচ্চাদের খুঁজে পেলাম। এটা শুনে তো মন্টু বাঁদর বিশ্বাস করতে পারে না। এখন মন্টু বাঁদর রোজ স্বপ্ন দেখতে লাগে, আর যাই স্বপ্নে দেখে তাই সত্যি হয়ে যায়। আর পুরো গ্রিনল্যান্ড জঙ্গলে মন্টু বাঁদরের নাম ছড়িয়ে যায়, আরও শের খানের প্রধান সেবকও হয়ে যায়। ওদিকে ব্লু ল্যান্ড জঙ্গলে গোল্ডি তার স্ত্রী শেরনি আর ছেলে টাইগারের সাথে থাকত, আর শিয়াল ওর খাস সেবক ছিল। হ্যাঁ, জবের থেকে শের খানের গোল্ডের বন্ধুত্ব হয়েছে, মজাই পাচ্ছি না আমি। কিছু একটা করতে হবে, এমন শত্রুতা আমি পাকিয়ে দেবো এদের মধ্যে কি একে অপরকে মেরেই ফেলবে। তখনই গোল্ডির ছেলে টাইগার সেখানে আসে। বাবা বাবা, আমি কিছুক্ষণ জঙ্গলে শিকার করতে চলে যাই। আমার বাচ্চা ছেলে শিকার করবে? হ্যাঁ হ্যাঁ বাবা। ঠিক আছে, যা বাবু। টাইগার ওখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর শিয়ালও ওখান থেকে চলে যায়। কিন্তু অনেকক্ষণ পর যখন টাইগার ফেরত আসে না, তখন গোল্ডি আর শেরনি চিন্তায় পড়ে। তখনই শিয়াল মুখ উদাস করে সেখানে এসে বলে, গোল্ডি মহারাজ, শের খান আপনার ছেলের শিকার করে ফেলেছে। কি? এটা হতেই পারে না, শের খান এটা করতে পারে না। এটা শুনে দুজনেই অবাক হয়ে যায়। আপনি চাইলে আমার সাথে একবার গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, চল। শিয়াল তখন দুজনকে নিজের সাথে নিয়ে যায়, যেখানে মাটিতে অনেক রক্ত পড়েছিল আর কিছু মাংসের টুকরো। এই রক্ত আর মাংস আমাদের টাইগারেরই। বলে শিয়াল কাঁদতে লাগে। এটা শুনে গোল্ডি আর শেরনির চোখেও জল চলে আসে। আমরা এখন শের খানকে জ্যান্ত ছাড়বো না। যা, ওকে বলে দে আমরা দুজনে ওইখানে আসছি, আর আমরা র্যাঞ্চো গন্ডারকে নিয়ে আসছি। এটা শুনে শিয়াল শের খানের কাছে যায় আর বলে, গোল্ডি মহারাজের বাঘিনী আপনার উপরে আক্রমণ করবে। যদি আপনি পরাজয় স্বীকার করে নেন, তাহলে তারা আপনাকে প্রাণটা ছেড়ে দেবে। এটা শুনে শের খানের খুব রাগ হয়। শের খান আক্রমণকে ভয় পায় না, আসতে দে। কিছুক্ষণের মধ্যেই সব পশু পাখি সেখানে জমা হয়ে যায়। সামনে থেকে গোল্ডি, শেরনি আর ওদের সাথী র্যাঞ্চো গন্ডারও দৌড়ে আসছিল। গন্ডার কিছু পশুকে ধাক্কা মারে।
যাদের মধ্যে মন্টু বাঁদরও ছিল। মন্টু বাঁদর ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর শের খানের দিকে গোল্ডি আর শেরনি দৌড়ে আসে, আর ওদের মধ্যে লড়াই হতে লাগে। টাইগার বাবা, তুমি একলা একলা কোথায় ঘুরছো? আমি শুধু শিকার করতে বেরিয়েছিলাম। আরে বাবু আমার শিকার করতে বেরিয়েছে, কিন্তু এখানে তো তুমি কোনো শিকার পাবে না। তাহলে তুমি বলে দাও কোথায় আমি পেতে পারি। আমি তোমাকে পুকুর পাড়ে নিয়ে যাব, ওখানে তুমি পছন্দের শিকার পেয়ে যাবে। সামনে অনেক গভীর আর বড় গর্ত ছিল। টাইগার তো ওর মধ্যে পড়েই যাচ্ছিল, কিন্তু ওর নজর যেতে থেমে যায়। ভালো হয়েছে দেখে ফেলেছি, না হলে এই গর্তে আমি পড়েই যেতাম। এই গর্তে তুই এক্ষুনি পড়বি রে বাবা। এটা বলতেই শেয়াল ওকে ধাক্কা মারে, আহ আর ও নিচে পড়ে যায়। এখন গোল্ডি আর শের খানের মধ্যে হবে লড়াই। এই স্বপ্নটা দেখতেই মন্টু বাঁদরের চোখ খুলে যায়, আর দেখে যে এখনো গোল্ডি আর শেরনি শের খানের সাথে লড়াই করছে। থামো গোল্ডি, তোমার ছেলে টাইগার বেঁচে আছে। এটা শুনে দুজনেই থেমে যায়, আর শের খান ওর দিকে তাকায়। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম, আর আমার স্বপ্ন মিথ্যে হয় না। শিয়াল তোমাদের ভেতরে লড়াই করানোর জন্যে তোমার ছেলেকে গর্তে ফেলে দিয়েছে, আর তোমাকে অন্য কোনো জানোয়ারের সব দেখিয়ে এটা বলে দিল যে শের খান টাইগারকে মেরে ফেলেছে। এটা শুনে শিয়ালের মুখ শুকিয়ে যায়, আর গোল্ডি ওর দিকে রেগে তাকায়, আর তারপর মন্টুকে বলে, মন্টু বাদর, তুমি যদি ওই গর্তের ব্যাপারে কিছু জানো, এক্ষুনি নিয়ে চলো, তবে জানতে পারবো আসল সত্যি কি। হ্যাঁ চলো যাই, আমি কোনো মিথ্যে কথা বলিনি। তারপর সবাই সেই গর্তের দিকে রওনা হয়। মন্টু সবার আগে আগে ছিল। গর্তটা যত এগিয়ে আসছিল, শিয়ালের মুখ ততই শুকোচ্ছিল, কিন্তু এখন তো আর পালাতে পারে না। যেই সবাই সেই গর্তের কাছে পৌঁছায় তো টাইগারকে দেখতে পায়, আর মা বাবা খুশি হয়ে গর্তে লাফ দেয়, আর গিয়ে টাইগারকে জড়িয়ে ধরে। চলো, আমাদের পিঠে একটা পা রেখে ওপরে ওঠার চেষ্টা করো তুমি। গোল্ডি দূর থেকে দৌড়ে এসে একটা লাফ দিয়ে গোল্ডির কোমরে পা রেখে অন্য লাফ দিয়ে ওপরে মাটিতে লাফ দিয়ে আসে। ইয়ে! সব পশুরা আনন্দে লাফিয়ে ওঠে। তারপর গোল্ডি আর শেরনিও গর্ত থেকে বেরিয়ে আসে। তারপর সব পশুরা শেয়ালের দিকে কটমট করে তাকিয়ে থাকে। গোল্ডি আর শেরনি তখনই ওর উপর লাফ দেয়, আর ওকে রক্তাক্ত করে ফেলে। ও ওরে বাবারে, মরে গেলাম, ক্ষমা করো। ক্ষমা করো শের খান, আমি কিছু না বুঝে তোমার উপরে আক্রমণ করলাম। তোমার কোনো ভুল ছিল না গোল্ডি, সব ভুল এই শয়তানের ছিল। তারপর তিনজন নিজের জঙ্গলে ফিরে যায়, আর শের খান মন্টুকে ধন্যবাদ জানায়, কারণ ওর জন্যই এত বড় সমস্যা থেকে পার পাওয়া যায়। মন্টুর এখনো স্বপ্ন আসে, আর সেই স্বপ্নের সাহায্যে ও বাকি পশুদের এভাবেই সাহায্য করে থাকে। জঙ্গলের পশ্চিম দিকে একটা গুহা আছে, ওইখানে একটা ভূত থাকে। তুমি যদি ভূতের সাথে মোকাবিলা করে ওকে হারিয়ে দাও, আমি তোমাকে মেনে যাব। সোমসরোবর জঙ্গল তার সৌন্দর্য এবং সেখানে থাকা পশু পাখিদের জন্য খুব প্রসিদ্ধ ছিল। তাদেরই মধ্যে একটা মন্টু হাতি ছিল, যে সব থেকে বেশি বাহাদুর আর খুব সাহসী ছিল। সব জানোয়ার ওর খুব প্রশংসা করত, কিন্তু এতে ছোট হরিণের খুব হিংসে হতো। একদিন মন্টু হাতি বাকি জানোয়ারদের সাথে বসে গল্প করছিল। তখনই ছোট হরিণ বলে, মন্টু হাতি, আমি তোমার বুদ্ধির একটা পরীক্ষা করতে চাই।
তুমি কি পরীক্ষা দেবে? কিরকম পরীক্ষা? জঙ্গলের পশ্চিম দিকে একটা গুহা আছে, ওইখানে একটা ভূত থাকে। রাতের বেলায় যদি ওইখানে কেউ যায় তাহলে সে তার সব কিছু লুটে নেয়। তুমি যদি ভূতের সাথে মোকাবিলা করে ওকে হারিয়ে দাও, আমি তোমাকে মেনে যাব। সবাই জানে মন্টু হাতির মতন আর কেউ নেই, এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। না ভাল্লুক, ওইখানে নিশ্চয়ই যাব, নিজের ওপরে আমার ভরসা আছে। মন্টু হাতি তখন কিছু ভাবে আর হাঁসের কাছ থেকে একটা ডিম চায়। মন্টু হাতি সেই ডিম নিয়ে একটা পটলিতে রেখে নিজের কোমরে বেঁধে নেয় আর কালো গুহার দিকে এগিয়ে যায়। ও যখন সেই গুহার কাছে পৌঁছায় তো ভয়ানক কারোর হাসির আওয়াজ শুনতে পায়। তখন সেই ভূত গুহা থেকে বেরিয়ে আসে। দেখতে কোনো বাঁদরের কঙ্কাল লাগছিল, যাকে অন্য কোনো পশু দেখলে ভয়ের চোটে আত্মারাম খাঁচা ছাড়া হতো, কিন্তু মন্টু হাতি ওকে দেখে এক ফোঁটা ভয় পায় না। তোমার কাছে যা কিছু আছে সব এখানে ছেড়ে পালিয়ে যাও। তুই কালো গুহার ভূত, হাড়ের কঙ্কাল। আমি একটা ভূত, তুমি ভয় পাচ্ছ না আমায়? একদম ভয় পাচ্ছি না। আমার তো এটা মনে হচ্ছে তুই আমার সাথে মোকাবিলা করতে পারবি না। আমি মোকাবিলা করতে পারবো, হারিয়েও দেব। ঠিক আছে, লড়বে, কিন্তু প্রথমে এটা আমায় প্রমাণ করো যে তুমি মোকাবিলা করতে পারবে। বলো কি করব? এটা বলে মন্টু হাতি মাটির থেকে একটা সাদা পাথর তোলে আর ওর হাতে দিয়ে দেয়। যদি তোমার হাতে ক্ষমতা আছে তাহলে দু হাতের মধ্যে রেখে এটাকে ভেঙে দেখাও, এর মধ্যে থেকে সাদা লিকুইড বেরোবে। পাথর থেকে তো লিকুইড বেরোয় না। বেরোয়, যদি ওটা চেপার মতন শক্তিশালী লোক হয় তো। এটা শুনে ভূত তার দুই হাতের মাঝখানে পাথর রাখে আর খুব জোর দিয়ে চেষ্টা করে, কিন্তু ওই পাথর যেমন ছিল তেমনই রইল। দে, তুই এটা পারবি না বলে ওর হাত থেকে মন্টু পাথর নিল। এখন তুই ভেঙে দেখা। মন্টু ওর চোখ বাঁচিয়ে কোনোভাবে সেই পাথরটা দূরে ফেলে দেয় আর থলে থেকে সেই ডিম বের করে দুই হাতের মাঝখানে রাখে। এই দেখ আমার শক্তি। ও নিজের দুই হাতের মাঝখানে সেই ডিমটা রেখে চাপ দিতেই জোরে আওয়াজ হয় আর ওর ভেতর থেকে কুসুম বেরিয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে ভূতের চোখ ছানা বড়া হয়ে যায়। দেখলে আমার শক্তি, কিভাবে আমি পাথরটা দু হাত দিয়ে চিপে দিয়ে ওটা ভেঙেই ফেললাম। এটা দেখে ভূতেরও হাওয়া টাইট ছিল। ও ভাবলো এটা করলো তো ও করলো কিভাবে। এটা এখন প্রমাণ হয়ে গেছে তুমি আমার সাথে লড়াই করার যোগ্য নয়। চুপচাপ গুহা ছেড়ে এখান থেকে চলে যাও। মন্টু বাবু, এখন আমায় এখানে থাকতে দিন। আপনিও এখানে থেকে যান, কাল সকালে আমি আপনার সামনে গুহা ছেড়ে চলে যাব। মন্টু হাতি এই কথা মেনে নেয় আর ওর সাথে রাত্রিবেলা থেকে যায়। রাত্রে শোয়ার সময় ভূত মন্টুকে একটা চাদর দেয় আর বলে, মন্টু বাবু, এই চাদরটা গায়ে দিয়ে শোবে, রাতে খুব ঠান্ডা পড়ে এখানে। শুনে মন্টু হাতি ওর কাছ থেকে চাদর নিয়ে নেয়। তারপর ভূত নিজের বিছানায় চাদর ঢেকে শুয়ে পড়ে, কিন্তু মন্টু মনে মনে ভাবে, এ আমায় এখানে থাকতে বললো, তার উপর চাদরটাও গায়ে দিতে বললো, কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। এটা ভেবে মন্টু নিজের বিছানায় কিছু পাতা এনে জড়ো করে, তারপর বালিশ রেখে তার উপর দিয়ে চাদর ঢাকা দেয়। দেখে এমন মনে হচ্ছিল যেন ওর ভেতরে কোনো হাতি শুয়ে আছে, আর নিজে একটা কোণায় গিয়ে লুকিয়ে পড়ে। অনেকক্ষণ পরে ভূত নিজের বিছানা ছেড়ে ওঠে আর পাশে রাখা মোটা ডান্ডা তুলে মন্টু হাতির বিছানার কাছে যায়।
আর চাদরে ঢাকা বালিশকে মন্টুর মাথা ভেবে তাতে লাঠি দিয়ে জোরে একটা বাড়ি মারে। তবে এটা মন্টু হাতি দেখে ফেলে। ও হো, তার মানে এ আমায় ঘুমন্ত অবস্থায় মারার প্ল্যান করছিল। এত জোরে মারলাম কিন্তু চেঁচালো না, অজ্ঞান হয়ে গেছে হয়তো। বলে ও আরো একই জায়গায় 7 বার বাড়ি মারে। মনে হয় শেষ হয়ে গেছে, এখন সকালে উঠে বাইরে ফেলে দেবো। এখন গিয়ে আমি শুয়ে পড়ি। এটা বলে ভূত বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর তারপর মন্টু হাতি নিজের বিছানার কাছে যায় আর ওখান থেকে পাতাগুলো সরিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। সকালবেলা যখন ভূত জাগে তো সোজা উঠে মন্টু হাতির বিছানার কাছে যায়। আর যেই চাদর সরিয়ে দেখতে যায় অমনি মন্টু হাতি নিজেই উঠে বসে। মন্টু বাবু ঠিক আছেন তো? ঘুম এসছিল তো? আহ, খুব ভালো ঘুম এলো। একটা ইঁদুর শুধু বিরক্ত করছিল। মানে? যখন আমি ঘুমাচ্ছিলাম আমার মনে হলো যে আমার ওপরে কোনো ইঁদুর নাচানাচি করছে, তাই আমি আর ওটাকে উঠিয়ে আর দেখিনি, চুপচাপ ঘুমিয়েই পড়লাম। এটা শুনে ভূত আর এক ফোঁটা সময় নষ্ট করে না আর সোজা দৌড়ে ওখান থেকে বেরিয়ে যায়। মন্টু হাতি দেখে তারপর সেই গুহার মধ্যে অনেক ধনরত্ন রাখা আছে, যেটা সেই ভূত বাকি পশুদের থেকে কেড়েছিল। ওটা তারপর ও নিজের সাথে নিয়ে গিয়ে জঙ্গলে সব পশু পাখিদের মধ্যে বিতরণ করে দেয়। এটা ছোট হরিণ দেখতে পেয়ে জ্বলে একেবারে ছাই হয়ে যায় আর বলার মতো মুখও থাকে না। এরপর মন্টু হাতির নাম আরো চারিদিকে ছড়িয়ে পড়ে আর সবাই ওকে আরো বেশি সম্মান করতে লাগে।